চাঁদ রাত চন্দ্রকাননের ছাদে মাদুর পেতে সকলে গোল হয়ে বসে হাতে মেহেন্দি পড়তে ব্যস্ত। নুরিকেও বুঝিয়ে শুনিয়ে নিয়ে আসা হয়েছে। মেয়েটা কালকের ঘটনার পর থেকে একেবারে চুপ হয়ে গিয়েছে। যদিও ঈশানের কড়া নিষেধ ওসব নিয়ে কেন কি এসব প্রশ্নে মেয়েটাকে যেন জর্জরিত না করা হয়। ছেলের কথায় মায়েরাও কেউ এমন করার কারণ জানতে চায়নি। একটু সুস্থ হলে, মন ভালো হলে ঈশান নিজে কথা বলবে। নয়ন ছাদে দুটো লাইট লাগিয়ে দিয়ে গেছে। কৃত্রিম আলো নিভিয়ে চন্দ্রবিলাস করাই যেত যদি যদি না মেহেদি পড়তো এখানে এসে সকলে। তবে মেহেদি পড়া শেষে আলো নিভিয়ে এখানে বসে আড্ডা দেবে সকলে। নিশির ক্লাসমেট রূপা এসেছে মেহেদি পড়াতে। রিশা রোশনি সবার আগে মেহেদি পড়ে ছোটাছুটি করছে রাফির সাথে। নুরি মলিন মুখে বসে আছে। টুকটাক হা হু ছাড়া কোনো শব্দই বের হচ্ছে না তার মুখ থেকে। আজকে দিনে একটা আননোন নাম্বার থেকে মেসেজ এসেছিল তার কাছে। ইয়াজ ভালো আছে, হাসপাতালে ভর্তি। তবে রিস্ক নাকি কেটে গিয়েছে। সেটা শুনে খানিকটা স্বস্তি পেলেও বুকের মধ্যে অপরাধ বোধটা গাঢ় হয়ে আছে এখনো। মানুষটার সাথে নিজে কথা না বলা পর্যন্ত শান্তি লাগবে না তার। তিতিরের হাতে ছোট করে ঈশানের নাম লেখা রয়েছে। তিতির গভীর মনোযোগে দেখছে সেটা। তমা আর চোখে হাসলো খানিকটা। বড় ভাইয়াকে দেখিয়ে আয় গিয়ে। তিতির মুখ বাঁকালো। হাতেই ঈশানের নাম লিখে দেওয়ার বিষয়টা রূপাকে তমাই শিখিয়ে দিয়েছে। তিতির আগে টের পেলে মোটেই দিতে দিত না। লজ্জার ব্যাপার হয়ে যাবে ঈশান দেখে ফেললে। রাতের আকাশ তবুও একদম ঝকঝকে। বিশাল গোল চাঁদ উঠে আছে তাদের মাথার ওপর। হাজার হাজার তারার মেলা সেটার চারিদিকে। ঈশান একমনে জানলার পাশে তার ব্যক্তিগত চেয়ারে টেবিলে ফাইলপত্র মেলে ল্যাপটপে দৃষ্টি দিয়ে বসে আছে। টাইপিং এর শব্দ পুরো ঘর জুড়ে। টুং টুং শব্দ করে ফোনে মেসেজ আসতেই চেক করার জন্য হাতে নিল। অচেনা একটা নাম্বার থেকে লম্বা একটা মেসেজ। ভ্রু জোড়ার মধ্যে ভাঁজ পড়ল। চোয়াল শক্ত হলো। আজিমপুর কবরস্থান চেনা আছে কি ঈশান আরশাদ দেওয়ানের? আছে বোধহয়। তার গুণ ক্ষমতাকে অবহেলা করার শাস্তি স্বরূপ কতজনের জায়গা হলো সেখানটায় ভাবা যায়। তা ওখানকার একটা মার্বেল পাথরে খোদাই করা নেমপ্লেট যদি এমন হয়, নাম রেহনুমা হেলাল তিতির, স্বামী ঈশান আরশাদ দেওয়ান, জন্ম 22/10/2005, মৃত্যু। খারাপ হয় না তাই না ঈশান আরশাদ? তখন কেমন লাগবে? বাচ্চা বউটাকে সযত্নে শুইয়ে রেখে যাওয়ার জন্য প্রস্তুত করুন নিজেকে। নেমপ্লেটটা কিন্তু আসল। শুধু সময় মতো ডেটটা বসাবো। মেসেজটা বেশ কয়েকবার পড়লো ঈশান। লোকটা একটা সত্যিকারের নেমপ্লেট বানিয়েছে। মাথায় রক্ত উঠে গেল ঈশানের। টগবগ করে ফুটছে শরীরের সব। দাঁতে দাঁত চেপে রিপ্লাই করলো, বললি যে ঈশান আরশাদের দক্ষতা অবহেলা করে আজিমপুর জায়গা হয়েছে। ওই দুঃসাহস তো দেখছি তুই নিজেও করেছিস। আর সামান্য ভুল আছে তোর কাজে। রেহনুমা এখন হেলাল নেই। সারনেম চেঞ্জ হয়েছে। ও এখন ঈশান আরশাদ দেওয়ানের বউ। রেহনুমা আরশাদ তিতির। ওকে রক্ষা করার জন্য ওর বাবা বেঁচে না থাকলেও খোদা সে দায়িত্ব আমাকে দিয়েছে। ওর স্বামী জীবিত আছে এখনো। কলেজা টেনে ছিঁড়ে বের করার আগে শুধরে যা। তোকে জলদি খুঁজে বের করবো। তোর চেহারা দেখার আজকাল বড্ড ইচ্ছে। ওটার চিত্র যদি না পাল্টে দেই শান্তি পাবো না। আজ বলছি তো, তোর সামনে আমি আদর আঁকবো আমার বউয়ের ঠোঁটে। তোর ধ্বংস দেখে তবেই। মেসেজটা পাঠিয়ে চেয়ারে গা ছেড়ে বসলো ঈশান। ল্যাপটপ স্ক্রিনে জ্বলজ্বল করছে শ্বেত পাথরের ওপর তিতিরের নাম। চোখ জ্বালা করে উঠল। দ্রুত হাতে পুরো মেসেজ সহ নাম্বার ফরওয়ার্ড করলো কাউকে। ছোট্ট করে লিখলো, কালকের মধ্যে খোঁজ দিতে না পারলে আজিমপুরের একটা নেমপ্লেট তোমার নামে হবে। রুষার সুতির একটা থ্রি পিস গায়ে জড়িয়ে বেরিয়ে এলো বাথরুম থেকে। পুরো বাড়িতে সে ছাড়া কেউই নেই। পাশের ফ্ল্যাট থেকে বাচ্চাদের হই হুল্লা শুনতে পাওয়া যাচ্ছে। আজকে তো আবার চাঁদ রাত, কাল ঈদ। বিদ্রূপের হাসি হেসে উঠল রুষা। তার জীবনে আবার ঈদও আছে? জানা ছিল না তো। ডাইনিং টেবিলে এসে চুপচাপ বসলো। গ্লাসে পানি ঠেলে নিল। রাতে রান্না করতে বুয়া আসেনি। ঈদের ছুটিতে গিয়েছে। এই দুদিন তাকেই কোনো মতে চলতে হবে। আজকাল কোনো কিছুতেই আগ্রহ হয় না তার। ক্লান্ত লাগে সর্বক্ষণ। শরীরটা তো ভালো থাকেই না। ড্রয়িং রুমের দেয়ালে বিশাল করে সেটে রাখা দুটো ফটোগ্রাফি। একটার দিকে তাকিয়ে রইল।
তার আর ঈশানের ছবি ২ বছর আগে পয়লা বৈশাখে তোলা ছিল। বন্ধুরা সবাই মিলে বেরিয়েছিল। তার পরনে একটা লাল শাড়ি। ঈশান ব্যস্ত ফোনে। সে বারবার ডাকছিল তাকে একটু দেখে কেমন লাগছে সেটা বলার জন্য। ঈশান সময়ই পাচ্ছিল না। বরং তার ডাকে দ্বিগুণ বিরক্ত হচ্ছিল। ছবিতে অমন একটা পরিস্থিতি ক্যাপচার করা। রুষা ঈশানের বাহু ধরে টানছে। ঈশান একদম বিরক্ত মুখে তাকিয়ে তার দিকে। হেসে ফেলল রুষা। ছবিটা সম্ভবত নিয়াজের তোলা ছিল। রুষার বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। গলায় রাজ্যের অসহায়ত্ব ভর করে। এ বাড়িটা আমাদের সংসার হবে এই ভেবে সাজিয়েছিলাম ঈশান। হলো না, কিচ্ছু হলো না। তুমি ধোঁকা দিলে, ছলনা করলে নিজের স্বার্থের জন্য। আমি না হয় ভুল করেছিলাম। তুমি তো ভালোবেসে আমাকে ফেরাতে পারতে এই রাস্তা থেকে। তা করলে না, বরং শেষে এসে জানলাম শুরু থেকেই ছলনা করে এসেছো তুমি। আমার উদ্দেশ্য জেনে আমাকেই ফাঁদে ফেলেছিলে। আজ তুমি অন্য কারোর স্বামী, আমিও অন্য পথের পথিক। আলো কিন্তু কারোর পথেই নেই। ঘোর অন্ধকারে যাত্রা আমাদের দুজনেরই। পথটা এক হলো না শুধু। কর্কশ শব্দে তার সেলফোনটা বেডরুম থেকে চিৎকার করছে। বড্ড অনীহার সাথে উঠে গেল। ফোন রিসিভ করলো। ওপাশের ব্যক্তির গলা পাওয়ার আগেই বলে উঠল, আমাকে একা থাকতে দেওয়া হচ্ছে না কেন? আজকের রাত তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। এটা সবসময় বলা হয়। আমি সবসময় বলে এসেছি একা থাকতে চাই কিছুদিন। ঈশানের জন্য এখনো মন কাঁদে। ভালোবাসি আমি ওকে। ছলচাতুরির সম্পর্কে টেকাতে এত বাহানা। আমার কাছে সমস্যা কি? সুখে শান্তিতে রাখিনি। কিসের সাথে কিসের তুলনা করা হচ্ছে? মাথা ঠিক আছে? ঈশান আরশাদ মরবে আজ বা কাল। এটা তুমিও জানো। ওর কর্মের জন্য মরবে, তোমার ভালোবাসার জন্য মরবে, ওর বউয়ের জন্য মরবে। মোট কথা মৃত্যু ওর নিশ্চিত। বাজনাবকে গাড়ি পাঠানো হোক। অপেক্ষায় থাকবো। রুষা ফোন ছুড়ে পোশাক পাল্টে নিল। একা থাকতে চায় সে। এই আঘাত প্রতিঘাত, এর জীবন থেকে মুক্তি চায় সে। সজ্ঞানে ডুব দিয়েছে এসব সংঘাতে। হয় ধ্বংস নতুবা ধ্বংস। প্রাপ্তির খাতা আজীবনই শূন্যই। শুধু ঈশানকে পেল না, হারালো নিজের সব। আকাশের চাঁদটা আজকে বড্ড মনে করিয়ে দিচ্ছে তিতিরের কথা। রানী বেগম ঘুমিয়েছেন কিছুক্ষণ আগেই। এখন শরীরটা একটু বেটার। ৪ দিন পর তাদের আবার সিঙ্গাপুর যাওয়ার ফ্লাইট। রাহাতের ঘরে মদের বোতলের ছড়াছড়ি। এতদিন এইসব খাটের নিচে রাখা থাকলেও আজ হাতে এসেছে। তিতির চলে যাওয়ার পর থেকে এসবই তার নিত্যদিনের সঙ্গী। তবে মাতাল হয় না সে। মেয়েটার প্রেমে তো এমনিই মাতাল হয়ে আছে। আবার এসব ছাইপাশ আগে নাকি। তবে আজ মাতাল হলে ইচ্ছে করছে খুব করে। বুকটা ক্ষতবিক্ষত হচ্ছে, রক্তাক্ত হয়ে আছে। তিতিরের কথাগুলো কানে বাজছে মেলোডিক সাউন্ডে। দু হাতে কান চেপে ধরেও সেসব থামছে না। এতগুলো বছর সে আগলে রাখলো, চোখের আড়াল করলো না। পাগলের মতো ভালোবেসে গেল, আর চোখের পলকে বৈধ স্বীকৃতি পেল অন্য পুরুষের। তারপরই নাকি এখন সে পুরুষকে ভালোবাসে। এ জীবনে নাকি তাকে ছাড়তে পারবে না। এটা হয়? কেন হলো তার সাথে এমন? ভালোই তো বেসেছিল সে। কোনো খাত ছিল না সে চাওয়া পাওয়ায়। তিথির এতগুলো বছর তার আশেপাশে থেকেও কেন তাকে ভালোবাসতে পারল না? ঈশান কি এমন সে কোনোদিন থেকে কম ভালোবাসতো, কম সুখে রাখতো? আচ্ছা, কবুল বলার সাথে সাথে মেয়েদের মনের ভিতর অনেক কিছু পরিবর্তন হয় বোধহয়। হাতের আধা বোতল মদ ঢকঢক করে গিলে ফেলল রাহাত। টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে চোখ দিয়ে। এ পৃথিবীতে আপন বলতে তার কে আছে, আর কেউ বা রইল? এই মাটা মরে গেলে কোনো পিছুটানে বাঁচবে আর সে? চাঁদটা গভীর চোখে পরখ করল। নেশা চড়ে গেছে তার বোধহয়। আঙুল দিয়ে শাসালো চাঁদটাকে। পরি, তুমি আমার, কিন্তু আমার। সারা জীবন আগলে রাখবো আমি তোমাকে। ঈশান পেতে পারে না তোমাকে, পারে না। অন্য গ্রহের চাঁদ হয়ে গেলেও আমাকে একা করে। আলো তো আমার গ্রহের দেওয়ার কথা ছিল। ফিরবে না বলো, ফিরবে না আমার কাছে? কি করি বলো তো? এক মন বলে তোমার ভালো চাই, ছেড়ে দেই তোমাকে। অন্য মন বলে অসম্ভব। পরি, মরেই যাচ্ছি তো। হয় ঈশান মরবে নয়তো আমি। আমি মরলে না হয় তোমার কিচ্ছু আসে যায় না। ঝামেলা মিটবে, কিন্তু ঈশান মরলে তুমি আমার হবে তো? রাত পাথরের মতো বসে রইল খানিকটা সময়। বোধবুদ্ধি আপাতত নেশায় আচ্ছন্ন। আকাশের ওই ঝকঝকে চাঁদের দিকে তাকিয়ে মাতাল কণ্ঠে গেয়ে উঠল, আমার আসার সময় হলে তুমি হাত ফসকে গেলে।
তোমার যাবার পায়তারা, আমি হই যে দিশেহারা। তুমি অন্য গ্রহের চাঁদ, আমার একলা থাকার ছাদ। তোমার ফেরার সম্ভাবনা অমাবস্যায় জোছনা। তোমার গোপন সবই রয়, আমার আপন মনে হয়। আমি ভোরের ঝরা পাতা, আমার মরার কিসের ভয়। ছাদের আড্ডা শেষে তিতির যখন রুমে এলো তখন ঘড়ির কাঁটার রাত ঠিক 12টায় টিকটিক করছে। আরো কিছুক্ষণ আড্ডা দেওয়ার পরিকল্পনা থাকলেও রাইসুল দেওয়ানের কড়া ধমকে নিচে চলে এসেছে সকলে। টানা 1 মাস রোজা রেখে এত রাত জাগলে কাল ঈদে আনন্দ করতে পারবে না, ক্লান্ত লাগবে। তিতির ঘরে আসতেই চোখে পড়ল ঈশান বের হয়ে যাচ্ছে কোথাও। নিজের হাত দুটো আলগোছে পিছনে নিয়ে ধীর গলায় শুধালো, কোথাও বের হচ্ছেন? তিতিরের কণ্ঠ পাওয়ার আগেই মেয়েটার অস্তিত্ব টের পেয়েছে ঈশান। দূর থেকে করা শ্যাম্পুর ঘ্রাণ ভেসে আসছিল। সেদিন নিষেধ করলো এই শ্যাম্পু ব্যবহার না করতে। কথাই শোনার নাম নেই। মেয়েটার দিকে তাকাতে পারছে না সে, ইচ্ছে হচ্ছে না। খানিক আগে আসা ওই মেসেজের এই ছবিটার চিত্র ভেসে উঠতেই ভিতরে ভেঙে চুরে যাচ্ছে। কল্পনাও করতে পারে না আজকাল তিতিরকে দূরে সরিয়ে রাখার কথা। বিয়ের এই 1 মাসেই মেয়েটা ওকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে। যা বছরের পর বছর কোনো মেয়ের জন্য অনুভব হয়নি, এই কয়টা দিনেই তীব্রভাবে সেটা অনুভব হয় এই মেয়েটার জন্য। ঈশান ঠিক করেই নিয়েছে সব ঠিক না হওয়া পর্যন্ত দুজনের মধ্যে স্পেস থাকুক। তিতিরের সামনে নিজের কোনো দুর্বলতা এখন সে প্রকাশ করতে চায় না। তিতির যদি জানতে পারে তার স্বামী নিজেই মরীচিকায় ডুবে আছে, স্বয়ং ঈশান আরশাদ দেওয়ান সামান্য একটা ব্ল্যাকমেইলের কে ভয় পাচ্ছে এটা ভালো দেখায় না। তিতির নিজেও ভয় পেয়ে বসবে, ভয় পাওয়ার কারণ নেই কি আছে? অবশ্যই আছে, যা শুধু ঈশান জানে। শুধু সামান্য ব্ল্যাকমেইল কি? না, আরো কিছু আছে যা সবার সামনে আনতে ঈশান আরো সময় লাগবে। হাত ঘড়িটা হাতে দিতে দিতে ছোট করে উত্তর দিল ঈশান, হু। তিতির দরজা ছেড়ে এগিয়ে এলো খানিকটা, চোখে মুখে চিন্তার ছাপ এনে বলল, এত রাতে? ঈশান ফোন, ওয়ালেট প্যান্টের পকেটে গুজতে গুজতে ওদিকে ফিরেই বলল, যাবি? কোথায় যাচ্ছেন? ঘরে অস্থির লাগছে। সেদিন যেখানে তোকে নিয়ে গিয়েছিলাম মনে আছে? সেদিন রাতের কথা মনে হতেই লাজুক হলো খানিকটা। তবে জায়গাটা তার দারুণ পছন্দ হয়েছে। আজ তো আবার আকাশে এত বড় চাঁদ। আমতা আমতা করে বলল, বড় মামা যদি জানে তুই আর আমি কি লুকিয়ে প্রেম করছি? মাথা নাড়ল তিতির দুদিকে। ঈশান গম্ভীর গলায় বলল, তাহলে বকবে কেন? জায়গাটা আপনার খুব প্রিয়? খুব। আপনি অপেক্ষা করুন একটু, আমি জামাটা পাল্টে আসি। থামিয়ে দিল ঈশান। ওপর থেকে নিচ অব্দি চোখ বুলিয়ে বলল, সব ঠিকঠাক? পাল্টাতে হবে না, গেলে চল, না হলে থাক। গটগট করে হাঁটা ধরতেই পিছু পিছু পা বাড়ালো তিতির। ঈশান বাইক বের করতেই ভ্রু কোঁচকালো তিতির। গাড়ি নিয়ে যাবেন না? ঈশান ততক্ষণে বড় গেট পার হয়ে রাস্তায় এসে দাঁড়িয়েছে। তিতির তখনও ভিতরেই। সে ধারণা করেছিল গাড়ি নিয়ে যাচ্ছে তারা। গাড়ি নিলে ভালো হতো তো। বিরক্ত হলো ঈশান, ধমক দিয়ে উঠল, বাইকের সমস্যা কি? জঙ্গলের রাস্তা না, তার উপর এত রাত। গাড়িতে থাকলে তাও মনে হয় প্রোটেকশনে আছি। আমি থাকলে তোর ভয় পেতে হয়? গাড়িতে থাকিস বা হাঁটা পায়ে, আমি পাশে থাকলে কেউ তোকে ছুঁতেও পারবে না। গেলে আয়, না গেলে আর সময় নষ্ট করতে পারবো না আমি। ঈশানের কথাগুলো ভীষণ ভরসা লাগলো তিতিরের। মনে মনে হাসলো, বাইকে উঠে বসলো। এভাবে বসলি কেন? আমার মতো করে বস। আমি ওভাবে কমফোর্ট না, এভাবে আমি শাস্তি পাচ্ছি না। তিতির খানিক ইতস্তত করে দুপা দুপাশে দিয়ে বসলো। এভাবে অবশ্য সুবিধা আছে, রাস্তা ভাঙা, পড়ে হাত পা ভাঙার চান্স কম। তার আবার বাইকে বসার অভিজ্ঞতা কম কিনা। ঈশান বাইক ছোটাতেই হুমড়ি খেয়ে পড়ল ঈশানের ওপর। শক্তপোক্ত পিঠে তিতিরের নরম সত্তার ছোঁয়া দুজনের শরীরই কেমন মিষ্টি যন্ত্রণায় ছেয়ে গেল। তিতির আঁতকে উঠে সোজা হয়ে বসলো। ঈশান লুকিং গ্লাসে দেখছে তিতিরের লজ্জা লজ্জা মুখটা। ধরে বসছিস না কেন? পড়ে যাবি। তিতির নিজের দু হাতে তাকালো, হাত ভর্তি মেহেন্দি। যদিও শুকিয়ে গিয়েছে তবুও ঈশানের সফেদ শার্টে দাগ বসে যাওয়ার সম্ভাবনা প্রচুর। হাতে মেহেদি শুকায়নি? হু। ধর, দাগ লেগে যাবে। দাগ পড়লে নতুন শার্ট কিনে নেব। তোর পা হাত ভাঙলে তখন? তিতির দু হাতে ঘষে শুকনো মেহেদি ঝুড়ো করে তুলে ফেললো হাত থেকে। ইতস্তত করে দু হাত বাড়িয়ে ধরলো ঈশানের কাঁধে। ঈশান বিরক্তসূচক শব্দ করলো, এভাবে ধরা পছন্দ হলো না তা। ভারী গলায় আদেশ তুলল, তখন যেভাবে পড়লি গায়ে ওভাবে ধর। আমি ঠিক আছি। আমি নেই, ধর।
তিতির কাপা হাত বাড়িয়ে দু হাতে আষ্টেপৃষ্ঠে ধরল ঈশানের মেদিন কোমর। পেটের ওপর হাত পড়তেই শার্টের আড়ালে গোটা উদর জুড়ে ৬ খণ্ডের কারুকার্যর ভাঁজ অনুভব হলে গা শিউরে উঠল তার। দুজনের শরীর লেপ্টে আছে, কিছু একটা হচ্ছে দুজনেরই। ঈশান ঠোঁটে দাঁত কামড়ে রইল। আরেক সমস্যা করল নিজ উদ্যোগে। আগে ঠিক ছিল, এভাবে ধরায় শরীর কেমন আন্দোলন করছে তার। তিতিরের নরম সত্তা বারংবার ওঠানামা হচ্ছে রাস্তার দুর্দশার কারণে। এই তো সমস্যার শুরু। স্বাভাবিকভাবে সময় কাটাবে, মেয়েটা পাশে থাকলে একদম সেটা হয় না। আজেবাজে চিন্তাভাবনা এসে হানা দেয় মস্তিষ্কে। বাইকের গতি ফুল স্পিডে। এলাকার সারি সারি ধানক্ষেত পাড়ি হয়ে মেইন রোডের কিনারা ধরে এগোচ্ছে রয়্যাল এনফিল্ড। আর কিছুটা সময় খোঁপা করা সিল্কি চুল দমকা বাতাসের ঝাপটায় খুলে পিঠ ছড়িয়েছে। মাথার ওপর খোলা আকাশ, আর সে জড়িয়ে আছে ঈশানকে। এর থেকে শাস্তি হয় আর? মাথা ঠেকাতে ইচ্ছে করছে তিতিরের, তবে লজ্জা লাগছে। নিজেকে আজকাল বড্ড ন্যাকা মনে হয়। ঈশানের সাথে বিয়ে হওয়ার পর থেকে বেড়েছে এসব। আহ্লাদ করতে মন চায়, নিজে থেকে কাছে যেতে মন চায়। ইস, নির্লজ্জ চিন্তাভাবনা। গা ছমছমে পরিবেশ পার হয়ে বাইক এসে থামলো নদীর পাড়ে। থই থই পানি নদীতে। বাইক থেকে নেমেই জুতো রেখে ছুটল সেদিকে তিতির। ঠান্ডা বালির ওপর খালি পায়ে দৌড়াতে ভালো লাগছে। ঈশান অদেখা হাসলো, বাইক স্ট্যান্ড করে এগিয়ে গেল সেদিকে। ঠিক সেদিনের মতো পরিবেশ, আবহাওয়া ভীষণ সুন্দর। ঝিরিঝিরি বাতাস, মাথার ওপর পূর্ণ চাঁদ। নদীর পানিতে চকচক করছে চাঁদের আলো। ঈশানের পাশে দাঁড়াতেই মুখ তুলে তাকালো তিতির ঈশানের দিকে। নরম গলায় জিজ্ঞেস করলো, সাঁতার জানেন ঈশান ভাই? হাসি পেল ঈশানের। গভীর জলের মাছ সে সাঁতার না জানলে বেঁচে থাকে? দু হাত বুকে আড়াআড়ি ভাঁজ করে ভ্রু জোড়া নাচিয়ে প্রশ্ন করলো, কি মনে হয়? তিতির ঠোঁট উল্টালো। নিচু হয়ে এক মুঠো ভেজা বালি তুললো হাতে, সেটা পানিতে ছুঁড়ে দিতে দিতে বলল, জানেন? ঈশান আর চোখে তাকিয়ে তিতিরের দিকে। বাতাসে উড়ছে চুলগুলো, চকচক করছে চোখ। এই জায়গা সে আবিষ্কার করেছিল অনেক ছোট বয়সে, তখন 78-এ পড়ে। এই নদীর সন্ধান সকলে জানলেও মেইন রোডের পাশ ঘেঁষে জঙ্গলের এপাশে যে বিস্তর সমুদ্র সৈকতের পরিবেশ অনুভব করা যায় তা সম্ভবত স্থানীয় জেলে পরিবার ছাড়া কারোরই জানা নেই। তারপর থেকে বহুদিন এখানে এসে একা একা সময় কাটিয়েছে। এবার দিয়ে দ্বিতীয়বার সাথে কাউকে নিয়ে এলো দুবারই তিতির। তিতির চোখ বুজে অনুভব করল শীতল বাতাস, স্নিগ্ধ সবকিছু একদম। ঈশান ভাই, হু, আমাদের একটা সংসার হবে না? দেবেন না একটা সংসার? আচমকা তিতিরের এহেন প্রশ্নে থমকে গেল ঈশান। থমকালো তার হৃৎস্পন্দন। সাধারণ একটা প্রশ্ন। তোলপাড় শুরু করলো কেন বুকে? ঈশান গলার স্বর ধীর করে জিজ্ঞেস করলো, তুই চাস? তিতিরের দৃষ্টি এখনো সামনে। নদীর পানিতে ঢেউ খেললো। স্রোতে চাঁদের প্রতিচ্ছবি দেখে ব্যস্ত সে। ছোট্ট করে বলল, কোন মেয়েই না চায়? তুই চাস? বললামই তো, সব মেয়েই চায়, আমিও তার ব্যতিক্রম নই। ঈশান নির্বিকার মুখে তিতিরের দিকে তাকিয়েই বলল, আমার সাথে? হু। সংসার মুখের কথা তিতির? না, মুখের কথা হবে কেন? স্বামী বলে মানতে হয়, তার ভালো মন্দ সব মেনে চলতে হয়, তাকে অভ্যাসে পরিণত করতে হয়, বিপদে পাশে থাকতে হয়, ভেঙে পড়লে ভালোবাসা দিয়ে ক্ষত সারাতে হয়। তিতির ঘুরে দাঁড়ালো ঈশানের মুখোমুখি। ঈশানের মুখ নির্বিকার লাগছে। সুদর্শন পুরুষ একটা, তার ব্যক্তিগত পুরুষ। কতদিন দূরত্ব জিইয়ে রাখবে? নারীরা সব পারে। ঈশান দীর্ঘশ্বাস ফেলে পা বাড়ায় নদীর কিনারা ঘেঁষে। তিতির দাঁড়িয়ে রইল। ঈশান বেশি দূর এগোলো না। কয়েক পা এগিয়ে আবার ফিরে দাঁড়ালো। দুজনের মাঝখানে এখন বেশ দূরত্ব। চাঁদের আলোতেও স্পষ্ট দেখা যাচ্ছে না মুখ। আমাকে আঁকড়ে সংসার করা আপাতত কঠিন তিতির। তাহলে ছাড়বেন না কেন আমাকে? কঠিন যখন, সেখানে আটকে রাখবেন কেন? বলতে পারছি না, বুঝতে পারছি না নিজের মনকে। ভালোবাসেন আমায়? ঈশান মূর্তি হয়ে তাকিয়ে রইল। অবচেতন মন চিৎকার করে বলছে, ভালোবাসিস তুই ওই টিয়া পাখির মতো রক্তিম ঠোঁটের মেয়েটাকে? ভালোবাসিস বলে বিয়ে করেছিস, দূরে যেতে দিতে পারিস না, আজকাল ওকে ছেড়ে ঘুমাতে পারিস না, অথচ মুখে ওই শব্দটা বলতে এত সমস্যা। ঈশান এই কয়দিনে স্পষ্ট বুঝেছে মেয়েটা তার কঠিন অভ্যাসে পরিণত হয়েছে। এই বুকে মুখ না ডোবালে আজকাল রাতে ঘুমের ওষুধ নিতে হয় তার। ওই ঠোঁটের ওপর দখলদারি
নিতে বিদ্রোহ করে মন। আসল কথা হলো এটাই, ভালোবাসে সে মেয়েটাকে, কিন্তু সবেতে বিশাল কিন্তু দাঁড় করিয়ে দিতে হয়। সে না চাইলেও পরিস্থিতি দাঁড় করতে বাধ্য করে। একমাত্র সে জানে ভালোবাসার মানুষকে ভালোবাসি বলতে না পারার যন্ত্রণা। ঈশান ঠোঁট গোল গোল করে শ্বাস টানলো, জোরে জোরে গম্ভীর গলায় বলল, আমরা অনেক কিছু জীবনে স্বাভাবিকভাবে পার করে দিতে পারি তিতির, কিন্তু যে মুহূর্তে একটা স্পেসিফিক বিষয়ের ওপর জোর দেই, সেটা পেয়ে যাওয়া মানে ওটাই ডুবে বাকি সবের জ্ঞান হারিয়ে ফেলা। ভালোবাসি না বলে ভালোবাসা যায় শব্দটা শুনতে হয়তো আমরা ভীষণ উতলা হই মানসিক শান্তি নির্ভরতার জন্য। তবে কি জানিস তো, আমাদের ভাষায় ডিকশনারিতেই কিছু শব্দ আছে, ম্যাজিক্যাল ওয়ার্ড, যেগুলো ভালোবাসি শব্দটা মোস্ট ম্যাজিক্যাল ওয়ার্ড সেখানে। এটা অনুভব করবি, শান্তিতে থাকবি, কিন্তু যে মুহূর্তে এটা অপর মানুষটা তোকে বলবে ভীষণভাবে দুর্বল হয়ে যাবি তুই। ওই শব্দটার ওপর নির্ভরশীল হয়ে বসে থাকবি, ম্যাজিক করবে ওই শব্দটা তোকে। এত কথার কারণ বুঝলো না তিতির। ছোট একটা প্রশ্নের এত বড় ব্যাখ্যার কি প্রয়োজন? তবে বুকের বাঁ পাশের গতি বেড়েছে মনের অজান্তেই। মিহি গলায় প্রশ্ন করলো, নির্ভরশীল হলে ক্ষতি কি? ভালোবাসলে শব্দটার ওপর আলাদা মুগ্ধতা জন্মানো স্বাভাবিক। সত্যি মানসিক শান্তি। মৃদু হাসলো ঈশান। কিভাবে ব্যাখ্যা করা উচিত তার কথাগুলো, কিভাবে বললে তার বোকা বউটা বুঝবে সবটা? তার বোঝানোর এদিক সেদিক হলে ফের অভিমান এর পালা বাড়বে। সে আর চায় না সেটা, এ দূরত্ব মেটাতে চায় জলদি। ধর একটা মানুষের সাথে তোর একটা খুব সুন্দর জায়গায় দেখা হয়ে গেল, সেখানে তুই যাস মনের শান্তির জন্য। ওখানে গেলে তুই দুনিয়ার সব কষ্ট ভুলে যাস। অপর একটা মানুষও একই শান্তির খোঁজে আসে। বেশ দূরত্ব রেখে বসে থাকিস দুজনে, কেউ কাউকে চিনিসও না, এরকম রোজ হয়। তুই রোজ যাস নিঃশব্দ দুজন জায়গাটার দু কোনায় বসে চলে আসিস। তুই কি এরকম 20 দিন পর নিয়মিত চলার পর 21তম দিন বাড়ি থেকে বের হওয়ার সময় লোকটার কথা ভাববি না? ভাববো। ধর গিয়ে দেখলি লোকটা নেই, আসেনি, এরপর আর আসলো না, তখন খারাপ লাগবে হয়তো। ভাববি তার কথা যতদিন যাবি ততদিন। হুম। তোর কি তার ওপর কোনো রাগ থাকবে? অবাক হওয়ার মতো মুখ হয়ে গেল তিতির। রাগ করবে কেন? বড়জোর চিনতে হবে, আচমকা আসা বন্ধ করে দেওয়ার জন্য। রাগ হবে না। ভাববো কেন আসলো না, কোনো সমস্যা কিনা। তুই বেশ উতলা হবি, ভাববি মায়া হবে হয়তো কিছু হলো কিনা মানুষটার। হ্যাঁ, বহুদিন পর কোনো এক অচেনা রাস্তায় দেখলি লোকটাকে, তখন তখন গিয়ে রাগ দেখাবি? মোটেই না। আমি রাগ দেখানোর কে? ততদিন ওটা অত গভীরভাবে আর মনেই থাকবে না, বা থাকলেও অতটা খারাপ লাগা কাজ করবে না। ঈশান এবার আরো 2 পা পিছিয়ে গেল, 2 হাতে মাথার চুল পিছনে ঠেলে দিল। এবার একটা ঘটনা অন্যরকম করে সাজাই। একইভাবে তোদের দেখা, রোজ যাতায়াত, তবে তার নিঃশব্দতায় আটকে রইল না। তোদের মধ্যে ভাব হলো, কথা হলো, রোজ বাড়ি ফেরার সময় বললি কাল দেখা হবে, কথা দেওয়া রইল। সে কথা দিল, একদিন হুট করে যোগাযোগ বন্ধ করে আসা বন্ধ করলো। কিছুদিন পর দেখা হলো পথে, তখন তিতির কিচ্ছু বলল না। অনিমেষ তাকিয়ে আছে ঈশানের মুখের দিকে। ঈশানী জবাব দিল, তোর চিন্তা হবে, যেমন হবে। রাগ হবে তাই না? কথা দিয়ে হুট করে কেন এভাবে চলে গেল? হবে। তখন শুরুতে হয়তো রাগে এটাও ভুলে যাবি মানুষটা কোনো লজিক্যাল কারণ আর যেত না। হুম। ঈশানের মুখের মলিন হাসি এবারে প্রশস্ত হলো, মাথা ঝাঁকালো। এক্স্যাক্টলি, এটাই পয়েন্ট। শুরুতে কোনো কমিটমেন্ট ছিল না, কথা দেওয়া ছিল না, রাগারাগি হয়নি। পরেরটায় ঠিক রাগ হলো। গভীরে দেখলি না, দুম করে রেগে গেলি। ভালোবাসি শব্দ বলার সাথে এটার সম্পর্ক? যতদিন চুপচাপ কোনো শব্দ ছাড়া ভালোবাসা অনুভব করে যাবি, ততদিন সুখ সুখ আর সুখ। যে মুহূর্তে ভালোবাসি শব্দটা শুনবি, সেটাই অভ্যস্ত হবি। সামনের মানুষটা হুট করে হারিয়ে গেলে তাকে বেঈমান বলবি, তাই নয় কি? হয়তো হারিয়ে যাওয়ার পিছনে নিগূঢ় রহস্য জানার কথাও ভাববি না। তার কারণ ওই ম্যাজিক্যাল শব্দ তোকে ম্যাজিক করে ফেলবে। তোর মাথায় ঘুরবে, মানুষটা তো আমাকে ভালোবাসি বলেছিল, তারপরও কেন চলে গেল? দোষটা আদতে শব্দটার? এটা অনেক জোর ক্ষমতা, আটকে ফেলার ক্ষমতা, দুর্বল করে ফেলার ক্ষমতা।
তিতির স্তব্ধ হয়ে শুনল কথাগুলো। ঈশানের এত এত কথার ব্যাখ্যা সুস্পষ্ট হলো। যুক্তি সঠিক হয়তোবা, ভালোবাসি শব্দটা প্রকাশে এক্সপেকটেশন বাড়ে, কিন্তু এত ভয় কেন থাকবে ভালোবাসলে? আমরা এত দূর অব্দি ভাবছি কেন ঈশান ভাই? জীবন সুদূর প্রসারী, তাই ভুল হতে পারে, জীবন সুদূর প্রসারী, তবে অনিশ্চিত, কিন্তু সেটা কোনো খারাপ সময় আসতে পারে, ঝড়ঝাপটা আসতে পারে, দূরে চলে যেতে হতে পারে আজ থেকে 10 বছর পর। এটা ভেবে আজকের দিনটা নষ্ট করা চূড়ান্ত বোকামি, মূর্খতা। আপনি 10 বছর পর বেঁচে থাকবেন কিনা সেটার নিশ্চয়তা কি? ঈশান স্থির নয়নে তাকিয়ে থাকে মেয়েটার দিকে। এখন কণ্ঠে আর বাচ্চা বাচ্চা আহ্লাদি ভাব নেই, পুরোদস্তুর নারী লাগছে, ম্যাচিওর কণ্ঠ। আপনার যুক্তি সঠিক ঈশান ভাই, আমরা ভালোবাসি না বলে কাটিয়ে দিতে পারি অনন্তকাল, তবে শব্দটা বলা মাত্র অন্যরকম অধিকার বোধ আসে, আশা আকাঙ্ক্ষা ভর করে, তবে প্রকাশ না করাটা কোনো সমাধান নয়। আপনি যেটা বললেন, ভালোবাসি না বলেও ভালোবাসা যায়, যায় তো অবশ্যই যায়। যে আপনাকে ভালোবাসবে সে কখনো মুখ ফুটে একটা শব্দ উচ্চারণ না করলেও আপনি বুঝবেন তার ভালোবাসা। ভালোবাসা টের পাওয়া যায় ঈশান ভাই। একবার ভালোবাসলে মানুষ অনেক কিছু বোঝার ক্ষমতা রাখে, তখন এটা ম্যাটার করে না শব্দটা আপনি বললেন নাকি বললেন না। শব্দটা প্রকাশ না করে হারিয়ে গেলেও রাগ হবে না, কারণ ভালোবাসা টের পাওয়ার জিনিস, মুখে বলে ফেনা তোলার জিনিস না। শব্দটা ম্যাজিক্যাল শব্দ, পজিটিভ ভাবে ভাবুন। হয়তো ভালোবাসি প্রকাশের পর হারিয়ে গেল কেউ, অপর মানুষটা ওই ভালোবাসিকে আঁকড়ে ধরে অপেক্ষা করল তার, সেটা পুঁজি করে মনকে শান্ত করল। রাখতে পারল না শব্দটা প্রকাশে, যদি অপেক্ষার পুঁজিই না থাকে তবে সে চুপ করে থাকায় ফায়দা কি? তিতির এত বুঝদার কবে হলো জানা নেই ঈশানের। তার মতো যুক্তিশীল মানুষের যুক্তিতে কাঁপন ধরিয়ে দিয়ে গেল, গলার ভিতর দলা পাকিয়ে এলো তার। সে তো রাগ শব্দটা বেশি উল্লেখ করলো উদাহরণ হিসেবে, আদতে সে তো ভয় পায় কষ্ট জিনিসটাকে। রাগ নিয়ে মানুষ বেঁচে থাকতে পারে ঘৃণায়, কষ্ট আঁকড়ে বাঁচতে পারে না, ধ্বংস হয়ে যায় তিলে তিলে। তিতিরকে কি করে বলবে সেটা এখন? তারা আগুনের ওপর একটা সরু সেতুতে দাঁড়িয়ে, যে কোনো সময় সেটা ভেঙে যেতে পারে, সময়ের আগে সবটা সামলে না নিলে চিরদিনের মতো বিচ্ছেদ। তিতির এবার এগিয়ে এলো ঈশানের কাছে, ঈশান ঠায় দাঁড়িয়ে, কাছে আসায় চাঁদের আলো পড়েছে তিতিরের মুখের ওপর, ফর্সা মুখটা চিকচিক করছে, কালকের চিন্তা করা বুদ্ধিমানের কাজ, তবে মাত্রাতিরিক্ত ভাবে সেটা নিয়ে পড়ে থাকলে আজকের দিনটা নষ্ট হবে। আজকের দিনটা বাঁচা উচিত, এটা মন মতো উপভোগ করে তারপর সামনের স্বপ্ন। একটা সংসারের স্বপ্ন দেখা হয়, সেটা কি একদিনের? নয়তো আমৃত্যু পর্যন্ত। কত কত ছবি সাজানো হয় মনের মধ্যে, সেটা সাজাতে হলে আজ থেকে শুরু করতে হবে। আজ ভালো না থেকে কালকের সুখ খুঁজে কি লাভ? এত যুক্তি কোথা থেকে শিখলি? মন থেকে বেরিয়ে এলো। আমাকে আর পরপর মনে হয় না, কখনো খুব নিজের মনে হয়, কখনো ওই চাঁদটার মতো মনে হয়। ভালোবাসা শব্দটার ভার অনেক তিতির। নাটক সিনেমা দেখে যতটা ফ্যান্টাসি লাগে আদতে পথটা অত সমতল নয়, কিন্তু ধ্বংস কষ্ট কান্না সব মিলেমিশে একাকার ভালোবাসার মধ্যে। সেই ভয়ে দূরে চলে যাব, কাল বেঁচে থাকবো তার নিশ্চয়তা দিতে পারবেন? পুনর্জন্ম নেই ঈশান ভাই, এ জীবনে না পেলে জন্মের মতো বিচ্ছেদ। পাপ পুণ্যের জীবনে পরকালে স্বর্গ নরকের হিসেব চুকিয়ে কতদিনে আবার খোদা মেলাবে তা কে জানে, বা আদেও মিলন হতে দেবে কিনা। তিতিরের তীব্র অধিকার বোধে নড়ে চড়ে উঠল ঈশান। মেয়েটার মধ্যে এতদিনের ভুল বোঝাবুঝির বিন্দু মাত্র রেশ নেই, কোনো রাগ নেই, আক্ষেপ নেই, চোখের দৃষ্টিতেই ঈশানকে ভালোবাসে এটা বোঝাতে ব্যস্ত। তুই কি আমার মুখে ভালোবাসি শব্দটা শুনতে এত উতলা তিতির? তিতির মৃদু হাসলো, দূরত্ব ঘোচালো দুজনের মধ্যে। আচমকা তিতির দু হাত টেনে ধরলো ঈশানের সফেদ শার্টের কলার, দু পায়ে ভর দিয়ে উঁচু হলো। ঈশানের এক হাত অজান্তেই চেপে ধরল তিতিরের লতানো কোমর। তিতির গ্রীবা উঁচিয়ে ঈশানের কর্ণকুহরের কাছে মিষ্টি সুরে গেয়ে উঠল, ভালোবাসো এখনই, পরে কি হয় কে জানে। ঈশানের হার্টবিট মিস করলো একটা। মেয়েটার গলায় এর আগে একদিন গান শুনেছিল, একদম প্রথম দিন, যেদিন স্টেশন থেকে তিতিরকে নিয়ে এলো বাড়িতে। বারান্দায় ভেজা চুলে হিন্দি গান গাইছিল একটা। আজ 2 মাস পর আবার এত কাছে শুনলো। সেদিন কাকে উদ্দেশ্য করে গাচ্ছিল জানতে না পেরে বাচ্চাদের মতো রাগ হয়েছিল ঈশানের, আজকেরটা তো তাকেই শোনালো।
তিতির সরে যেতে পা নামাতেই কোমরে ঈশানের অন্য হাতের দখল হলো। দু হাতে লতানো কোমর চেপে জমিন থেকে শূন্যে তুলল ঈশান তিতিরকে। তিতির আঁকড়ে ধরল ঈশানের গ্রীবা। ঈশান মাথা উঁচিয়ে তাকায় তার থেকে ওপরে তোলা তিতিরের দিকে। তিতির নিচু হয়ে আশ্চর্য নয়নে ঝুঁকে তাকিয়ে আছে ঈশানের দিকে। খোলা চুলগুলো এসে আড়াল করছে দুজনের মুখ। ভালোবাসলে কি দিবি? তিতির ঠোঁটে ঠোঁট টিপে আছে। এতক্ষণ জ্ঞানদাতার মতো ভাষণ দিলেও ঈশানের সংস্পর্শে এসে শরীর খেই হারাচ্ছে। নিঃসাড় হচ্ছে, মাথা শূন্য হচ্ছে। ঈশানের প্রশ্নের উত্তর করল বেশ সময় নিয়ে। সব সময় না চেয়েছিলি? নিন সময়। সময় নিলে আজকের দিনের কি হবে? ওটা তো উদাহরণ। আপনিও তো সময় চেয়েছেন। চেয়েছি। একটুও ভালোবাসেননি এই কয়দিনে। এই শব্দটা ব্যাখ্যা একটা বিশেষ দিনে দেব। বিশেষ দিন? ঈশান ঠোঁট ভেজালো, শুকনো ঢোক গিলল খানিকটা, নামালো তিতিরকে। নিজের পায়ের ওপর দাঁড় করালো, এক হাতে কোমর চেপে অন্য হাত খোলা চুলের নিচে গলিয়ে উন্মুক্ত ঘাড় চেপে ধরল। হিস হিসিয়ে বলল, তোর কথাই মানবো তিতির। সামনের কথা সামনে ভাববো। জলদি আমাদের মধ্যে আর 10টা স্বামী স্ত্রীর সম্পর্ক হবে। খুব জলদি, কয়েকটা দিন সময় দেব। হুট করে এত বড় বিষয় চাপাবো না তোর ওপর। তোর মেন্টাল প্রিপারেশন আছে একটা। নিজেকে তৈরি কর। বিশেষ দিন সেটাই, আমি কোনো বারণ শুনবো না সেদিন। তখন অসভ্য নির্লজ্জ এসব বললে খুন করে ফেলবো। ম্যারিটাল রেপের বদনাম দিলেও মানবো না, আগেই জানিয়ে দিলাম। তিতিরের বুকের ভিতর ঝড় উঠল। আর 10টা স্বামী স্ত্রীর সম্পর্ক। রক্ত চলাচল দ্রুত হলো, বুকের ওঠানামা অনুভব করছে ঈশান। তিতিরের মুখের ওপর থেকে এলোমেলো চুলগুলো নিয়ে পেছনে চেপে ধরল। তোর আশকারায় ঈশান আরশাদ নিজের যুক্তি পায়ে পিষল তিতির। বি প্রিপেয়ার্ড, ওকে? আজকের পর কবে, কখন, কোন অবস্থায় আমি নিজের কন্ট্রোল হারাবো জানি না। যে কোনো সময়ের জন্য মনকে তৈরি রাখবি। নিজেকে তৈরি রাখবি। সেদিন কোনো অজুহাত, বড় বড় নারীবাদী উক্তিযুক্তি, বাধা আমি মানব না। তবুও যদি বাধা দিস, আমি আর তোকে ছোবো না। তিতির নিজের ধরফরিয়ে ওঠা বুকটা মনে মনে ধমক দিয়ে শান্ত করার বৃথা চেষ্টা করে মিনমিন করে বলল, ভালোবাসি বলেননি আমাকে। ভালোবাসা বলার জিনিস না ডার্লিং, দেওয়ার জিনিস, ফিল করানোর জিনিস। তবে তোর এতই যখন শোনার ইচ্ছে, শুকনো শুকনো না বলে না হয় বাজতে বাজতে কানে কানে বলবো, তখন ফিলটা পাবি বেশি। ওটা শুনতে হলে জলদি তৈরি কর নিজেকে। তোকে পাগল হয়ে আমার সঙ্গে চাইতে হবে। এতদিন আমাকে বাধা দেওয়ার শাস্তি এটা। তোর সায় ছাড়া আমি এগোবো না। তুই মুখে আমাকে চাইলে তবেই। তিতির লজ্জায় আড়ষ্ট হয়ে বুক গুজল ঈশানের বুকে। পুরুষালী শরীরে মিশে থাকা কড়া পারফিউমের ঘ্রাণ ছুঁয়ে গেল নাক মুখে। লোকটা তোকে হেনস্থা করতে তৈরি সবসময়। নিজেই মাত্র বলল অনুমতির অপেক্ষা করবে না, আবার পরের কথাতেই বলে সেই কথার উল্টো। তাকে চাইতে হবে, এ আবার কেমন কথা? সে মুখ ফুটে বলবে আজকে দরকার আপনাকে, আদর দিন। ইস, কি লজ্জার কথা! লোকটা যদি নিজের শেষ কথাটায় স্থির থাকে, এ জীবনে স্বামী স্ত্রীর সম্পর্ক হবে না, সে থোড়াই বলতে পারবে মুখ ফুটে। তিতিরের লাজুক কথায় হাসলো ঈশান। শক্ত করে ধরল কোমর জড়িয়ে। হাসকি স্বরে বলল, চিন্তা নেই, আমার দুটো কথাই থাকবে কিন্তু। তোকে পাগল করার দায়িত্ব আমার। এতটা পাগল করব, নিজে থেকে উন্মাদের মতো চাইবি আমার সব লজ্জা ভুলে লজ্জা ভাঙাতে কাছে টানবি। তাও সজ্ঞানে, লজ্জা পাওয়ার জায়গায় রাখবো না। নিজ মুখে আমার নাম ধরে ডাকবি, কাছে নিবি, প্রমিস। তিতিরের শরীরে কাঁপুনি হচ্ছে। এর থেকে বেশি পাগল করা যায়? সামান্য এই কথাগুলোতেই তো গলে জল হয়ে বসে আছে সে। ঈশান তাকে ভালোবাসে, এই কথাটায় কোনো সন্দেহ নেই। এত এত পরিবর্তন, যত্ন, আদর কখনো আন্দাজও করেনি ঈশানের মধ্যে। কিন্তু সেটা হয়েছে পবিত্র বন্ধনের জোর এটা। ঈশানের ভালোবাসার চাদরে সিক্ত হতে চায় সে। খুব জলদি। বেহায়া নারীসত্তা আজকেই বাঁধন ছাড়া। এর থেকে বেশি বললে আজকেই মরণ হবে তার। দু হাতে ঈশানের গলায় জড়িয়ে মুখ ডুবালে সেখানে। নিঃসাড় হয়ে পড়ে রইল সেখানটায়। ঈশান হাসল সামান্য। তার বহু বন্ধনীর মধ্যে থাকা ছোট শীর্ণ শরীরের কম্পন তার রন্ধ্রে রন্ধ্রে শিহরণ তুলছে। ঘড়ি দেখলো হাত বাড়িয়ে 1:45 বাজে। এখন বাড়ি ফেরা উচিত। তিতিরকে বিনা বাক্যে ঝটকা দিয়ে তুললে উপরের দিকে। আচমকা এমন হওয়ায় তিতিরের দু পা পেঁচিয়ে ধরল ঈশানের কোমর। ঈশান বাঁকা হাসলো। ওভাবেই তিতিরকে নিয়ে বসলো বাইকে।
তিতির আঁতকে উঠে নামতে চাইলো। আরে বসতে দিন তো আগে বাইকে, চালাবেন না আগেই। ঈশান নড়তে দিল না, কোমরে হ্যাঁচকা টানে দিয়ে আবার মেশালো নিজের সাথে। তিতিরের পা পেঁচিয়ে আছে এখনো ঈশানের কোমর। এভাবে মুখোমুখি লেপ্টে বসায় খুবই বিপজ্জনক অবস্থায় দুজন। এত ঘনিষ্ঠ ছোঁয়ায় পাগল পাগলই লাগলো তিতিরের। ঈশান ঠোঁট কামড়ে বাঁকা হাসলে পিচেল গলায় বলল, ডু ইস লুজ ইওর কন্ট্রোল বেবি গার্ল। তিতির রক্তিম মুখ লুকালো ঈশানের গলায়। দুদিকে মাথা নাড়ল। ঈশান ঘ্রাণ টানলে তিতিরের চুলের হাসকি স্বরে বলল, যেভাবে মিশে আছিস পজিশনটা খেয়াল করেছিস? অল সেট কিন্তু আমি কন্ট্রোল হারাচ্ছি। তিতিরের হাত খামচে ধরল ঈশানকে। বিড়বিড় করে বলল, অসভ্য লোক, পিছনে যেতে দিন। আগুনের ছোঁয়া কেন যেন ভালো লাগছে। গিভ মি ওয়ার্মথ, ইটস ফিল গুড। ঈশানের একের পর এক ঝলসে দেওয়া কথায় পিষ্ট হচ্ছে তিতিরের নারীসত্তা। ঈশান ঠিকই বলেছে, লোকটা পাগল বানাতে এক্সপার্ট। অসভ্যের মতো কথা কাজ কারবার করে, ঘায়েল করে তাকে। এমন চলতে থাকলে ইচ্ছে করেই ধরা দিয়ে ফেলবে সে। কি লজ্জার হবে সেটা।